আসসালামু আলাইকুম মেয়েরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, আমাদের গত ক্লাসে নিষ্ঠা ট্রেডার্সের 2017 সালে 31 ডিসেম্বর তারিখের রা মিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। এটার আলোকে আমরা ক এবং খ কোশ্চেন করেছিলাম। গ কোশ্চেনে বলা হয়েছে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট মুনাফা, তাহলে আমরা সেই মোট মুনাফা ধরে কি করব, অঙ্কটা প্রস্তুত করব। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, যারা বাড়ির কাজ করেছে মিলিয়ে নাও। মোট মুনাফা দেখো 1,25,000 টাকা। দুঃখিত, আমি অন্য একটা অঙ্কের স্লাইড এখানে দেখায় দিচ্ছি। তাহলে মোট মুনাফা দেখো 1,25,000 টাকা। পরিচালন ব্যয়, আমাদের প্রশ্নে দেখো পরিচালন ব্যয় কি কি আছে। বেতন ও ভাতা দেখো দেওয়া আছে কত, 30,000 টাকা। খেয়াল করেছো নূরজাহান? 7 নম্বর কোশ্চেনটা সামনে রাখো। আমাদের বেতন ও ভাতা ডেবিট দিকে দেখো দেওয়া আছে রা মিলে 30,000 টাকা। সমন্বয়ে বেতন ভাতা সম্পর্কে কিছু বলা নেই, এই জন্য সরাসরি টাকাটা চলে আসছে। তারপর দেখো কর ও অভিকর দেওয়া আছে আমাদের রা মিলে ডেবিট দিকে 14,500 টাকা। আমাদের সমন্বয়ে দেখো বলা আছে কর বাবদ, ওয়ালাইকুম আসসালাম, কর বাবদ 1,500 টাকা বকেয়া রয়েছে। পক্ষান্তরে অভিকর 500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। বকেয়া যেটা, সেটা আমাদের দায় পরিশোধ করতে হবে, এটা আমাদের খরচ। খরচ বকেয়া থাকলে আমরা জানি যোগ করতে হবে। 14,500 1,500 আমরা যোগ করে পেলাম 16,000 টাকা। অগ্রিম দেখো দেওয়া আছে 500 টাকা। যেহেতু আমরা হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী আমাদের হিসাবকাল 1 বছরের, এই জন্য আমরা 1 বছর হিসাব করছি। অগ্রিমটা এই জন্য কি করছি, আমরা মাইনাস করে দেখিয়ে দিচ্ছি। 16,000 থেকে 500 টাকা মাইনাস করলে আমরা পাবো কত, 15,500 টাকা। তারপর দেখো দস্তুরি, দস্তুরি দেখো 7,500 ডেবিট দিকে আর ক্রেডিট দিকে হচ্ছে 18,000 টাকা। দস্তুরি প্রদান হচ্ছে 7,500 খরচ। স্টেশনারি দেখো 12,000 টাকা, যেটা আমরা মণিহারি, এতদিন অঙ্কে মণিহারি লিখেছি, এটা এখন ইংলিশে হচ্ছে কি স্টেশনারি, বাংলায় হচ্ছে মণিহারি। তাহলে দেখো স্টেশনারি হচ্ছে আমাদের 4,000 টাকা। দেখো সমন্বয়ে স্টেশনারি অর্থাৎ দেখো মণিহারি সমন্বয়ে দেখো 1 নম্বর সমন্বয়টা 2,500 টাকা মণিহারি মজুদ আছে, মানে ব্যবহার হয়নি, অব্যবহৃত রয়ে গেছে। তাহলে অব্যবহৃত মণিহারি 2,500 টাকা। 4,000 টাকা থেকে 2,500 মাইনাস করলে আমরা পাবো কত, 1,500 টাকা। তারপর দেখো বাট প্রদত্ত বাটটা 7,000 টাকা আমাদের মিলে ডেবিট দিকে আছে। প্রদত্ত বাটটা 7,000 টাকা। সর্বশেষ দেখো ইজারা ভাড়া দেওয়া আছে। ইজারা ভাড়া দেখো 6,500 টাকা। এই হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। আমাদের অঙ্কে আর কোনো পরিচালন ব্যয় নেই। সবগুলো যোগ করে আমরা পেলাম দেখো 68,000 টাকা। তোমরা একটু যোগটা মিলিয়ে নাও। যারা অঙ্ক করেছো তারা অঙ্কটা চেক করে নাও, আর যারা করনি তারা করে নাও। এই হচ্ছে 68,000 টাকা
1,25,000 টাকা মাইনাস করে আমরা পেলাম 57,000 টাকা। এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। তামান্না, শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, পরিচালন মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব বলো তো? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? বলো। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যায়। হ্যাঁ, সত্যি বলতে কি তোমাদের ক্লাসে কতটুকু মনোযোগ, নাকি ঘুম থেকে উঠেই বসে যাও, কিংবা ক্লাস যতক্ষণ হয় ততটুকু ক্লাস করো তারপরে আর বই নিয়ে বসো না? আমি বুঝতে পারছি না তোমাদের অবস্থা। কারণ মানে জানুয়ারি 16 তারিখ থেকে ক্লাস, এবং আমি বিশদ আয় বিবরণী শুরু মানে আর্থিক বিবরণী তোমাদের শুরু করেছি। অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং আমি অল্প অল্প করে পড়াচ্ছি। প্রতিদিন একটা করে অঙ্ক বুঝাচ্ছি, শেষে একটু বাড়ি কাজ দিচ্ছি, তার পরবর্তী ক্লাসে আবার ওই বাড়ি কাজটা সমাধান করে আবার নতুন অঙ্কে যাচ্ছি। এভাবে অল্প অল্প করে তোমাদের পড়ানো হচ্ছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। অল্প অল্প করে পড়ানোর পরও তোমরা যদি ক্লাসটা করে আবার রেখে দাও তাহলে হবে না। ক্লাসটা কিন্তু করার পর তোমাদের বাসায় কিন্তু এগুলো করতে হবে। আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা, যে অনেক দিন ধরে তোমরা বাসায় আছো, সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরও তোমাদের সময়গুলো কিন্তু নষ্ট হচ্ছে। তোমরা ক্লাস 9 থেকে একেবারে মানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি প্রোগ্রাম থাকে, একেবারে অল্প ক্লাস পেয়েছো। তোমাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারিনি, কারণ ক্লাসের সংখ্যা কম আমাদের। যাই হোক, একদম মার্চের 17 তারিখ ক্লাসে আমাদের বন্ধ হয়ে গেল। পুরো একটা বছর তোমরা বাসায় আছো। স্কুলে এসে রেগুলার যে পড়াশোনার একটা প্যাটার্ন আর অনলাইনে অবশ্যই ডিফারেন্স। যদি তা না হতো তাহলে তার স্কুল কলেজ হতো না, সব অনলাইনে ক্লাস হতো। কিন্তু তোমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে এবং নিয়ম মতো রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। তা না হলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে। আমরা বুঝতে পারছি তোমাদের মানসিক অবস্থা, কিন্তু তারপরও যেরকম আমি আবার আরেকটু বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো আর বইগুলো ভালো করে পড়বে। বই সুন্দর করে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ আমি তোমাদেরকে করেছিলাম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে প্রত্যক্ষ খরচগুলো প্রথম নিট ক্রয় যোগ করব। নিট ক্রয় বলতে আমরা কি বুঝি? ক্রয় যদি থাকে 10,000 টাকা, ক্রয় ফেরত যদি থাকে 2,000 টাকা, তাহলে আসলে ক্রয় 10,000 টাকা দেখাবো না, আমার ক্রয় হয়েছে 8,000 টাকা, কারণ 2,000 টাকা ক্রয়কৃত পণ্য কি হয়েছে? ফেরত এসেছে। যদি কোনো কারবারি বাট্টা থাকে তাহলে সেটাও মাইনাস হবে। কারবারি বাট্টা বলতে ক্রয়ের উপর বাট্টা। যদি কোনো ধারে ক্রয় থাকে যেটা লিখা হয়নি সেটা ভুল হয়েছে, সেই ভুলটা সংশোধন করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? যদি ক্রয়ের পরিমাণ তখন বাড়িয়ে দিতে হবে, যেহেতু ক্রয় হয়েছিল সেটা লেখা হয়নি, তাহলে এখন অন্তর্ভুক্ত করতে হবে, যোগ অলিখিত ক্রয়। এভাবে আমরা সব কাজগুলো করে আমরা প্রকৃত যে ক্রয় অর্থাৎ নিট ক্রয় সেটার পরিমাণ নির্ণয় করব। সাথে সাথে আমরা যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলো যোগ করব, সমাপনী মজুত পণ্য আমরা বিয়োগ করব, করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। সমাপনী মজুত পণ্য যেটা কি হয়নি, বছর শেষে অবিক্রিত রয়ে গেছে, যেটা আর বিক্রয় হয়নি, একেবারে বছরের শেষ তারিখে। এই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। এগুলোর জন্য কিন্তু 2 নম্বরে কোশ্চেন আসবে তোমাদের। তারপর নিট ক্রয়ের পরিমাণ, নিট বিক্রয়ের পরিমাণ, এগুলোর জন্য তোমাদের 2 নম্বরের কোশ্চেন হবে। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ আমি তোমাদের পরীক্ষা নেব, এরপরে যে ক্লাসটি আমি পাবো, এই জন্য আমি বলছি 2 নম্বরের কোশ্চেনগুলো যে হবে, মেয়েরা মনোযোগ সহকারে শুনো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো, স্থায়ী সম্পদগুলোর অপচয়ের পরিমাণ নির্ণয় করো। আমি কিছু স্থায়ী সম্পদ দিয়ে দিব, যেমন দালান কোঠা, সুনাম, ইজারা সম্পত্তি, কিংবা আসবাবপত্র, যন্ত্রপাতি, এরকম এগুলোর উপর আমি অপচয়ের হার দিয়ে দিব। তোমাদেরকে বলবো স্থায়ী সম্পদগুলোর অপচয়ের পরিমাণ নির্ণয় করো।
কিংবা প্রশ্ন হতে পারে স্থায়ী সম্পদের প্রকৃত মূল্য নির্ণয় করো। প্রকৃত মূল্য বলতে হবে স্থায়ী সম্পদগুলো থেকে অবচয়গুলো মাইনাস করো, অর্থাৎ নিট মূল্য নির্ণয় করো, স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো, এরকম থাকবে প্রশ্নগুলো। এর জন্য ক্লাসে তোমাদের মনোযোগ থাকতে হবে। নিট বিক্রয় পরিমাণ নির্ণয় একইভাবে বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত মাইনাস করব, যেহেতু বিক্রয় করেছিলাম, বিক্রয় ফেরত আসছে, আমার বিক্রয় পরিমাণ কমে গেছে। যদি কোনো কারবারি বার্তা দিয়ে থাকি তাহলে কারবারি বার্তা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। কারবারি বার্তা বলতে বিক্রয়ের উপর বার্তা। তারপর যদি ধারে কোনো বিক্রয় করি যেটা হিসাবভুক্ত করা হয়নি, হিসাবভুক্ত করা হয়নি, তাহলে এখন আমার হিসাবভুক্ত করতে হবে। আমার বিক্রয় পরিমাণ বেড়ে যাবে, আমরা যোগ করব। অর্থাৎ কোন লেনদেনের ফলে আমার বিক্রয় পরিমাণ বেড়ে যাবে, কোন লেনদেনের ফলে আমার বিক্রয় পরিমাণ কমে যাবে। বেড়ে গেলে যোগ করব, কমে গেলে বিয়োগ করব। এভাবে যোগ বিয়োগের কাজ শেষ করে আমরা নিট বিক্রয় মূল্য নির্ণয় করব। ঠিক একইভাবে আমি প্রশ্ন দিতে পারি প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো। দেনাদার ছিল রেওয়া মিলে থাকতে পারে 10,000 টাকা কিংবা 20,000 টাকা, আবার বাকিতে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি সমন্বয়ে 5,000 টাকা। তাহলে কি হলো, বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, দেনাদারের পরিমাণ বেড়ে যাবে। ওই রেওয়া মিলে দেনাদারের যে টাকা সেটার সাথে সমন্বয়ের টাকার সাথে যোগ হবে। যদি বলা হয় কুড়িন এত টাকা, তারপর এত টাকা অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করো, এখন প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তাহলে কুড়িনটা কি করব, যদি সমন্বয় থাকে মাইনাস করব কুড়িনটা, তারপর ওটা মাইনাস করার পর যা থাকবে অবশিষ্ট দেনাদারের উপর সঞ্চিতি ধার্য করব, এটা মাইনাস করে প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করব। এভাবে 2 নম্বর করে তোমাদের কোশ্চেনগুলো থাকবে। আমি আবারও বলছি, পরীক্ষা যেদিন নিব সেদিন তোমাদের ভিডিও অন করে রাখবে, আমি তোমাদেরকে যেন দেখতে পাই। এই হচ্ছে, তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা মোট মুনাফা পাই। যদি তোমাদের অবজেক্টিভও আসবে, আবার ছোট ছোট 2 নম্বরের কোশ্চেনও থাকবে যে ছোট কিছু আইটেম দেওয়া থাকলে মোট মুনাফা নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে মোট মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা থেকে আমি একটু আগে অঙ্কটা করলাম, তারপর তামান্নাকে প্রশ্ন করলাম। তামান্না একটু মনোযোগ দাও মা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করলেই আমরা পরিচালন মুনাফা পাই। যদি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় কম হয়, দেখো মোট মুনাফা দেওয়া আছে 1,25,000 টাকা, 68,000 হচ্ছে পরিচালন ব্যয়, তাহলে মোট মুনাফা থেকে দেখো পরিচালন ব্যয় কম, তখন কি হবে, পরিচালন মুনাফা হবে। কিন্তু মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বেশি হয়, যদি পরিচালন মুনাফা থাকতো, মোট মুনাফা থাকতো 68,000 টাকা, আর পরিচালন ব্যয় যদি হতো 1,25,000 টাকা, তাহলে 57,000 টাকা হয়ে যেত পরিচালন ক্ষতি। বুঝতে পেরেছ মেয়েরা? মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বেশি হয়ে যায় তখন আমাদের পরিচালন ক্ষতি হবে, কিন্তু মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি কম হয় তাহলে আমাদের মুনাফা হবে। ঠিক আছে, চলো আমরা পরের অংশে যাই। মিস, একটা কোশ্চেন ছিল। বলো মা। মিস, আপনি পরীক্ষাটা একটু কবে নেবেন একটু বলবেন? আমাদের 17 তারিখ 17 মার্চ আমাদের সরকারি ছুটি, তাই না? সরকারি জি ছুটিগুলোতে মিস। তো আমাদের ক্লাস হয় না। তারপরের বুধবারে যে 24 তারিখ ইনশাআল্লাহ আমরা সেই 24 তারিখটা কত তারিখ দেখো ক্যালেন্ডারে, পরের বুধবার 24 তারিখ, হ্যাঁ পরের বুধবার যেটা মানে 17 তারিখের পরে, মানে এরপরে যে ক্লাসটা আমি পাবো সেই ক্লাসে তোমাদের পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষা মানে কিভাবে পরীক্ষা হচ্ছে আমি 2 নম্বরের কোশ্চেন এভাবে কিছু কিছু আইটেম দিয়ে 2 নম্বর করে 5টা কোশ্চেন দিব 10 নম্বরের। হ্যাঁ, হয়তো বা 20 মিনিট পরীক্ষা নিব, তোমরা ক্যামেরাটা অন করে রাখবে, আমি দেখব। প্রশ্নটা তো মানে স্লাইডে দেওয়াই থাকবে, তোমরা স্ক্রিনশট করে নিয়েও পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু সামনে থাকবে, ক্যামেরা সবাই অন করা রাখবে। ঠিক আছে? আবার এমন করো না যে ক্লাসে অংশগ্রহণ করব না। তোমাদের এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসের ভিত্তিতে পরীক্ষা নিব। ক্লাসের বাইরে কোনো কোশ্চেন থাকবে না। আমি আজকে পর্যন্ত যা পড়াবো, জানুয়ারির মাসের 16 তারিখ থেকে যে আমি আর্থিক অবস্থা বিবরণী মানে বিশদায় বিবরণী বলো কিংবা আর্থিক বিবরণীর যে চ্যাপ্টারটা অর্থাৎ দশম অধ্যায়ের যে চ্যাপ্টারটা আমি শুরু করেছি, সেখান থেকে যে যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে 2 নম্বর করে 5টি কোশ্চেন থাকবে। তোমরা
এই ক্লাসগুলো ভালোভাবে মানে মানে 2 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো ভালোভাবে দেখবে। এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ। আশা করি তোমরা পারবে। ঠিক আছে, দেখো পরিচালন মুনাফা আমরা পেলাম ৫৭,০০০ টাকা। অন্যান্য আয় খেয়াল করো, আমাদের দস্তুরি দেওয়া আছে ক্রেডিট দিকে ১৮,০০০ টাকা আয়। প্রাপ্ত লভ্যাংশ দেখো ক্রেডিট দিকে মিলে দেওয়া আছে ৩০,০০০ টাকা আয়। প্রাপ্ত বার্তা দেখো ক্রেডিট দিকে দেওয়া আছে ১২,৮০০ টাকা। এই তিনটি হচ্ছে আমাদের অন্যান্য আয়। আমাদের প্রশ্নে কোনো অন্যান্য ব্যয় নেই। যদি অন্যান্য ব্যয় থাকতো তাহলে আমরা কি করতাম কেউ বলতে পারবে? আমাদের কাছে মিস মাইনাস করতাম। হ্যাঁ, থ্যাংক ইউ তামান্না। অন্যান্য ব্যয় থাকলে আমরা কি করতাম? মাইনাস করতাম। যেহেতু নেই এই জন্য অন্যান্য আয় দেখো ১৮,০০০, ৩০,০০০, ১২,৮০০ এগুলো যোগ করে আমরা পেলাম কত? ৬০,৮০০। ৫৭,০০০ থেকে সাথে ৬০,৮০০ আমরা যোগ করে পেলাম কত? নিট মুনাফা ১,১৭,৮০০। আমি বক্সে উত্তরটা লিখেছি, তোমরা বক্সের নিচে কিন্তু উত্তরটা লিখবে। উত্তর হচ্ছে পরিচালন মুনাফা ৫৭,০০০ টাকা এবং নিট মুনাফা ১,১৭,৮০০ টাকা। বাড়ি কাজ যেটি দিলাম আমি সমাধান করে দেখিয়ে দিলাম। তোমাদের এই মানে এই সমাধান নিয়ে কোনো আলোচনা আছে, মানে প্রশ্ন? মিস দস্তুরি মানে কি? দস্তুরি হচ্ছে যেটা হচ্ছে বাট্টার মতো আর কি, কারবারের আয়। তারপরে প্রশ্নে যাব। সুমাইয়া পড়ো প্রশ্নটা। শতাব্দী ব্রাদার্স ২০১৭ সালে ৩০ জুন তারিখে রামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। উত্তোলন ২০০০ টাকা, মূলধন ২,২০,০০০ টাকা, নগদ তহবিল ১৩,০০০ টাকা, আসবাবপত্র ১৮,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১৮,০০০ টাকা, অগ্রিম বীমা সেলামি ১০,০০০ টাকা, অগ্রিম না ১২% বন্ডে বিনিয়োগ ৫০০ টাকা, ব্যাংক জমা থেকে উত্তোলন ২,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৮,০০০ টাকা, বিলম্বিত বিজ্ঞাপন ২০,০০০ টাকা, আয়কর ৪,০০০ টাকা, বকেয়া বেতন ১,৫০০ টাকা, সাধারণ সঞ্চিতি ৭,৮০০ টাকা, দুঃখিত, হ্যাঁ বলো। বকেয়া বেতন হচ্ছে ৭,৮০০ টাকা, সাধারণ সঞ্চিতি হবে ২৩,২০০ টাকা। বলো সুমাইয়া। বকেয়া বেতন ৭,৮০০ টাকা, সাধারণ সঞ্চিতি ২৩,২০০ টাকা, যন্ত্রপাতি ৩০,০০০ টাকা। বলো। অন্যান্য তথ্য সমাপনী মজুত পণ্যের মূল্য ৩০,৫০০ টাকা, ব্যবসা হতে মালিকের ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম বাবদ ৫,০০০ টাকা প্রদান যা হিসাবভুক্ত হয়নি। দুটি ১,০০০ টাকা নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে যা হিসাবভুক্ত করা প্রয়োজন। বিনিয়োগের সুদ অনাদায় রয়েছে। আচ্ছা, দস্তুরি জিজ্ঞেস করেছিলে না তোমরা? দস্তুরি কে যেন জিজ্ঞেস করেছিল? মিস আমি আচ্ছা, দস্তুরি কমিশন। হ্যাঁ, বাট্টা না, সরি। দস্তুরি হচ্ছে কমিশন। আচ্ছা দেখো, সমাপনী মজুত পণ্যের মূল্য ৩০,৫০০ টাকা, ব্যবসা হতে মালিকের ব্যক্তিগত জীবন বীমা বাবদ ৫,০০০ টাকা প্রদান যা হিসাবভুক্ত হয়নি।
দুটি 1000 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, হিসাবভুক্ত করা প্রয়োজন। বিনিয়োগের সুদ অনাদায় রয়েছে। আমরা একটু সমন্বয়গুলো একটু আলোচনা করি। জীবন বীমা প্রিমিয়াম বাবদ টাকা, এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ। এটার জাবেদা কেউ বলতে পারবে? জীবন বীমা প্রিমিয়াম প্রদান এত টাকা, জাবেদাটা কি হবে? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে জাবেদা? জাবেদাটা হবে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। এটা জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে যেহেতু জীবন বীমা প্রিমিয়াম বাবদ এত টাকা প্রদান করা হলো, অর্থাৎ মালিকের প্রয়োজনে কোনো কিছু মালিক যদি কারবার থেকে নেয় তখন কি হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। কমে গেলে কি হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে গেলে হয় ক্রেডিট, আর মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেলে হয় ডেবিট। এই জন্য উত্তোলন হিসাব কি হবে, ডেবিট। আর যেহেতু কারবার থেকে নগদ অর্থ চলে যাচ্ছে, সম্পদের পরিমাণ কমে যাচ্ছে, সম্পদের পরিমাণ কমে গেলে হয় কি, ক্রেডিট। এই জন্য নগদান হিসাব কি হবে, ক্রেডিট। বুঝতে পেরেছ মেয়েরা? জি মিস। এই জন্য এটার কাজ কি, দুইটা কাজ আমাদের। এই লেনদেন কি দুই দিকে প্রভাবিত করছে। একদিকে উত্তোলনের পরিমাণ বেড়ে যাবে, আর এদিকে কি হবে, নগদ টাকার পরিমাণ কমে যাবে। 5000 টাকা উত্তোলনের সাথে যোগ হবে, আর 5000 টাকা কি হবে, নগদ টাকা থেকে কি হবে, মাইনাস হবে। দেখো দুইটি 1000 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে বিবিধ ক্ষতি। দুটি 1000 টাকার নোট মানে হচ্ছে তাহলে 2000 টাকা, এটি বিবিধ ক্ষতি কারবারে, আর নগদ টাকার পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য নগদ টাকা থেকে, নগদান হিসাব থেকে এটা মাইনাস হবে, আর বিবিধ ক্ষতি হিসাবে অন্যান্য অন্যান্য ব্যয় হিসাবে এই বিবিধ ক্ষতিটা আসবে। বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে। বিনিয়োগের সুদ কারবারের জন্য আয়, এটি অনাদায়ী রয়েছে, তাহলে এটা হচ্ছে চলতি সম্পদ একদিকে, আর অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাবে আসবে আমাদের অন্যান্য আয়। দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, উপযুক্ত তথ্য হতে মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখো তো আমাদের প্রশ্নে যেই পারো চলতি দায় বলো তো, এক একটা কোনটা আসবে বলো তো, এখানে চলতি দায় কোনটি? ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। থ্যাংক ইউ। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হচ্ছে আমাদের চলতি দায়। তারপর বকেয়া বেতন। একজনই বলছো, অন্যরা বলো বকেয়া বেতন। থ্যাংক ইউ, অন্যরা বলো বকেয়া বেতন। তারপর আর কি আছে? স্যার নেই মনে হয়। আর নেই না, ঠিক আছে। দেখো দেখো আমাদের মোট চলতি দায়ের পরিমাণ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হচ্ছে 8000 টাকা, বকেয়া বেতন হচ্ছে 7800 টাকা। তাহলে মোট চলতি দায়ের পরিমাণ কত আমাদের, 15800 টাকা। খ নম্বর প্রশ্ন দেখো, নিট মুনাফা 40500 টাকা ধরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করেছিলাম এর আগে, অঙ্কের ভিতরে আমরা করেছিলাম মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী বলতে এখানে বলছে আমরা সমাপনীর যে মূলধনটা সেটা নির্ণয় করবো। রেওয়া মিলে যেটা আছে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। দেখো এই মূলধনটা যে 2,20,000 টাকা, এটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। আমরা এটি কি করব, সমাপনী মূলধন নির্ণয় করব। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে গেলে মালিকানা সত্ত্বের সাথে কি কি লেনদেন প্রভাবিত করে, মূলধন, উত্তোলন, কারবারের মুনাফা হলে এইগুলো কি করে, প্রভাবিত করে। দেখো আমাদের প্রশ্নে উত্তোলন দেখো 2000 টাকা দেওয়া আছে, মূলধন দেওয়া আছে 2,20,000 টাকা। আজকে যে অঙ্কটা করছি, নেক্সট ক্লাসে যে আমি পরীক্ষাটা নিব, এই প্রশ্নটা থাকতে পারে মালিকানা সত্ত্বে বিবরণী প্রস্তুত করো, অথবা বলা হতে পারে প্রশ্নে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে তোমার মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতের মাধ্যমে নির্ণয় করতে হবে। তারপর দেখো এখানে সাধারণ সঞ্চিতি দেওয়া আছে। তোমরা ফিনান্স এন্ড ব্যাংকিং এ পড়েছো কি সাধারণ সঞ্চিতি? দ্বিতীয় অধ্যায় তোমরা আসছো, দ্বিতীয় অধ্যায় তো পড়েছো তাই না মেয়েরা?
জি জি মিস। মিস। দ্বিতীয় অধ্যায়ে সঞ্চিতি তহবিল, তারপর সাধারণ সঞ্চিতি, এরকম কিছু বিষয় দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ মানে চলতি মূলধন, স্থায়ী মূলধন, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অথবা উৎসগুলো, অর্থায়নের উৎসগুলো। আচ্ছা দেখো, তাহলে আমাদের কোশ্চেন, প্রারম্ভিক মূলধন দেখো আমাদের 2,20,000 টাকা দেওয়া আছে। তুমি একটু বইয়ের দিকে তাকাও, এখানে দেখো 8 নম্বর পয়েন্টে কি আছে, রেওয়া মিলে অতিরিক্ত মূলধন দেখো দেওয়া আছে 1/1/2017, আর আমাদের হিসাবকাল শেষ হয়েছে 30 জুন তারিখে 2017। তার মানে 2017 সালের 1 জানুয়ারিতে অতিরিক্ত মূলধনটা আনা হয়েছে 20,000 টাকা। তা 2,20,000 টাকা, 20,000 টাকা যোগ করে আমরা পেলাম কত, 2,40,000 টাকা। নিট লাভ দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে, পেয়েছো প্রশ্নে নিট লাভ? নিট মুনাফা? হ্যাঁ, হ্যাঁ, কত দেওয়া আছে নিট মুনাফা? 40,500। হ্যাঁ, নিট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া আছে 40,500 টাকা ধরে আমাদের মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে 40,500 আমরা যোগ করলাম। কে বলতে পারবে যদি নিট ক্ষতি হতো তাহলে আমরা কি করতাম? এখানে একটু জোরে বলো। মাইনাস করতাম। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি নিট মুনাফা ক্ষতি হতো তাহলে আমরা এটা মাইনাস করতাম, যেহেতু নিট মুনাফা, এই জন্য আমরা কি করেছি, প্লাস করেছি। তাহলে কত হলো, 2,80,500। আমরা এখানেই উত্তোলনটা মাইনাস করতাম, কিন্তু দেখো অনেকগুলো উত্তোলন আমাদের প্রশ্নে। দেখো রেওয়া মিলে দেখো উত্তোলন বাবদ দেওয়া আছে 2,000 টাকা, এটি হচ্ছে নগদ উত্তোলন। আয়কর বাবদ দেখো 1,500 টাকা পেয়েছো। রেওয়া মিলের 10 নম্বর পয়েন্ট আয়কর। হ্যাঁ, আয়করও কি মালিকের আয়ের উপর কর ধার্য করা হয়েছে, তাহলে আয়ের উপর কর ধার্য করলে এটাও কি উত্তোলন, মালিকের ব্যক্তিগত খরচ। এটি কারবার থেকে এই টাকাটা কি করা হয়েছে, পরিশোধ করা হয়েছে। এই জন্য আয়কর, যদি তোমাদের জাবেদা আসে যে আয়কর এত টাকা পরিশোধ করা হলো, তাহলে জাবেদাটা কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ মালিকের ব্যক্তিগত খরচ, এর জন্য উত্তোলন হিসাব। এই হচ্ছে 1,500 টাকা। দেখো আমাদের সমন্বয়ে 2 নম্বর সমন্বয়ে বলা হয়েছে ব্যবসা হতে মালিকের ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম বাবদ 5,000 টাকা প্রদান, যা হিসাবভুক্ত হয়নি। আমি বলেছিলাম এটা সমন্বয়টা বোঝানোর সময় যে উত্তোলনের সাথে কি হবে, এটা যোগ হবে, উত্তোলনের পরিমাণ বেড়ে যাবে একদিকে, আবার নগদ টাকা যে সেখান থেকে কি হবে, মাইনাস হবে। তাহলে উত্তোলনের পরিমাণ বেড়ে যাবে, এখানে 5,000 টাকা অলিখিত জীবন বীমা প্রিমিয়াম বাবদ আসছে। 2,000, 1,500, 5,000 টাকা আমরা যোগ করে পেলাম কত, 8,500। তার মানে দেখো প্যাটার্নটা কি, মূলধন, যদি প্রারম্ভিক মূলধনের সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে তাহলে আমরা সেটা যোগ করব, মুনাফা হলে যোগ করব মূলধনের সাথে, ক্ষতি হলে বিয়োগ করব, তারপর উত্তোলন কি করব, মাইনাস করব। উত্তোলনটা দেখো মাইনাস করে আমরা পেলাম কত টাকা, 2,72,000 টাকা। সাধারণ সঞ্চিতি, কেউ বলতে পারবে সাধারণ সঞ্চিতি কেন প্লাস করছি এখানে? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে কেন এটা যোগ করা হচ্ছে? সাধারণ সঞ্চিতিটা কি, এটা কেউ বলতে পারবে? ঠিক আছে, আমি বলার পর আবার তোমরা নিজেরা যে কেউ একজন বলবে। সাধারণ সঞ্চিতিটা হচ্ছে মুনাফার একটা অংশ রিজার্ভ করে রাখা। রিজার্ভের ইংরেজি হচ্ছে, মানে বাংলায় হচ্ছে সঞ্চিতি, আর ইংরেজিটা হচ্ছে জেনারেল রিজার্ভ। মুনাফার একটা অংশ রিজার্ভ করে রাখে, যদি কোনো ভবিষ্যতে মুনাফার অংশ, মানে মুনাফা যদি কারবারে না হয়
মালিকদের কি করতে হয়, মানে শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ দেওয়া হয় সেখান থেকে দিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এই রিজার্ভ করে রাখা হলে কারবারে যখন কোনো সমস্যা হবে, অর্থাৎ কোনো ক্ষতি হবে, তখন এই রিজার্ভ থেকে তারা যে কোনো সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা সমাধান করতে পারবে। এটা হচ্ছে মুনাফার একটা অংশ। এই জন্য মুনাফার উপর কার অধিকার? মালিকের অধিকার। আমরা যা করছি এখানে এক মালিকানা ব্যবসায়ের, আমরা যে আর্থিক বিবরণীটি করছি এটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের, আর এক মালিকানা ব্যবসায়ের মুনাফার উপর দাবি কার থাকে? মালিকের। এই জন্য এটা যেহেতু মুনাফার অংশ, এই জন্য এটা মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। এই জন্য আমরা সাধারণ সঞ্চিতিটা কি করি? যোগ করি। এক কথায় কি বলবে? সাধারণ সঞ্চিতিটা হচ্ছে মুনাফার অংশ, মুনাফার উপর মালিকের দাবি, এই জন্য আমরা সাধারণ সঞ্চিতি যোগ করি। এই হচ্ছে মূল কথা। এখন কেউ বলতে পারবে সাধারণ সঞ্চিতিটা কেন আমরা যোগ করি? মিস, কারণ সাধারণ সঞ্চিতি হলো মুনাফার একটি অংশ যা রিজার্ভ করে রাখা হয়। হ্যাঁ, ভেরি গুড। আর এক মালিকানা ব্যবসায় আমরা হিসাব করছি, এক মালিকানা ব্যবসায় মুনাফার উপর কার দাবি থাকে? মালিকের দাবি। মানে ক্ষতি হলে মালিক একাই সেটা কি করবে? বহন করবে, এবং লাভ হলে কি হয়? মালিক একাই সেটা কি করে? ভোগ করে। বহন করে। ঠিক আছে? তা এটাই হচ্ছে এক মালিকানা ব্যবসার একটি বৈশিষ্ট্য। এই জন্য সাধারণ সঞ্চিতিটা কি করা হচ্ছে? যোগ করা হচ্ছে। 2,72,000 টাকার সাথে 23,200 টাকা যোগ করে আমরা পেলাম কত? 2,95,200 টাকা মালিকানা সত্ত্বের পরিমাণ। আর কার কোনো প্রশ্ন আছে? তোমাদের কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নো মিস। আচ্ছা, তাহলে একটু লিখে নাও, তোমরা একটু খাতায় একটু লিখো, আমি বলছি। মানে নেক্সট ক্লাসে যে প্রশ্নটা হবে সেটা একটু লিখে নাও তোমাদের সুবিধার জন্য। 1 নাম্বার লিখো, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। একটু দ্রুত লিখবে। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, লিখেছ? নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। লেখা হয়েছে? আরেকবার বলবেন? নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। লিখেছ? জি মিস। আচ্ছা, লিখা হলে বলবে যে মিস পড়ে, তাহলে আমার বলতে সুবিধা হবে। তারপর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মিস পরে বলেন। মোট মুনাফা নির্ণয় করো। 4 নাম্বার কোশ্চেন, মোট মুনাফা নির্ণয় করো। জি মিস পরেরটা বলেন। তারপর লিখো প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো। প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো। প্রকৃত পাওনাদারের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো।
বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। লেখা হয়েছে জি মিস। চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। লেখা হচ্ছে জি মিস। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। কয়টা হলো কোশ্চেন আমাদের? 10টা মিস। হ্যাঁ, এই 10টা কোশ্চেন তোমরা নিজেরাই আমি যে ক্লাসগুলো নিয়েছি এখান থেকে তোমরা পাবে, বইটা ভালো করে পড়বে, এখান থেকে বিভিন্ন লেনদেনগুলো কালেক্ট করে করে নিজেরাই করার চেষ্টা করবে। যেরকম বলেছি যে ক্রয় ফেরত, কারবারি বার্তা, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এরকম। হ্যাঁ, কুরিন ধার্য করো, কুরিন সঞ্চিতি ধার্য করো, এরকম। আর ওই যে প্যাটার্নটা আছে যে আমাদের আর্থিক অবস্থা বিপরীতে চলতি সম্পদ, চলতি দায় কোনগুলো, সেগুলো থেকে তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের নেক্সট ক্লাসে বাড়ির কাজ থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন 8-এর গ। আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা বাসায় ভালো থাকবে, আর যারা ক্লাসে অংশ